আনন্দ করতে পারে। সরকারি অফিসাররা যদি হাততালি দেয়, ডাল মে কুছ কালা হ্যায়। রাজনীতির মাঠে গত কয়েক মাস ধরে সবচেয়ে বড় যে মিথ্যাটি ফেরি করা হয়েছে তা হলো বর্তমান প্রশাসন নাকি জামাতে ইসলামীর বি টিম, আর অন্তর্বর্তী সরকার নাকি জামাতকে বিশেষ সুবিধা দিচ্ছে। বিএনপি এবং তাদের সমমনা দলগুলোর এই চটকদার বয়ানে অনেক সাধারণ মানুষও বিভ্রান্ত হয়েছিলেন, ভাবছিলেন হয়তো তলে তলে কোনো আঁতাত চলছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাচাই বাছাই পর্ব শুরু হতেই সেই সাজানো নাটকের জবনিকা পতন হলো। আজ মাঠের বাস্তবতা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে প্রশাসন জামাতের বন্ধু হওয়া তো দূরের কথা, বরং তারা জামাতের জন্য সাক্ষাৎ বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে। যেখানে অন্য দলের প্রার্থীরা জামাই আদরে মনোনয়ন বৈধ করে ফিরছেন, সেখানে জামাতের হেভিওয়েট প্রার্থীদের জন্য রিটার্নিং কর্মকর্তার দপ্তর হয়ে উঠেছে এক পরিকল্পিত বিভীষিকা। কাগজ না দেখা, ঠুনকো অজুহাত, একতরফাভাবে বাতিল করা। কুড়িগ্রাম থেকে কক্সবাজারের এই চিত্র প্রমাণ করে যে এতদিন যা হয়েছে তা ছিল শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা মাত্র। আজ আমরা ব্যবচ্ছেদ করব প্রশাসনের এই দ্বিমুখী আচরণের আসল রহস্য। যাদেরকে জামাতের প্রশাসন বলে ট্যাগ দেয়া হয়েছিল, তারা আসলে কার এজেন্ডা বাস্তবায়ন করছে। সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে যে খবরগুলো আসছে তা রীতিমতো উদ্বেগজনক। জামায়াতে ইসলামীর একাধিক প্রভাবশালী নেতা, যাদের নিজ নিজ এলাকার জনপ্রিয়তা তুঙ্গে, যাদেরকে হারানো ব্যালট যুদ্ধের মাধ্যমে প্রায় অসম্ভব, তাদেরকে নির্বাচনের মাঠ থেকে সরিয়ে দেওয়ার জন্য বেছে নেওয়া হয়েছে এক অদ্ভুত কৌশল। রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় এখন যেন জামাত নেতাদের জন্য একটি মাইনফিল্ডে পরিণত হয়েছে, অর্থাৎ পা ফেললেই বিপদ। কিন্তু একটু লক্ষ্য করুন কাদের মনোনয়ন বাতিল করা হচ্ছে। এরা কেউ যেনতেন প্রার্থী নন। কক্সবাজার ২ আসনে দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ, যশোর ২ আসনের ডক্টর মোসলেম উদ্দিন, ঢাকা ২ আসনের আব্দুল হক, কুমিল্লা ৩ আসনের ইউসুফ হাকিম সোহেল, কুড়িগ্রাম ৩ আসনে ব্যারিস্টার মাহবুবুল আলম ছালেহি, গাইবান্ধা ১ আসনের মাজিদুর রহমান মাজেদ। যদিও গাইবান্ধার প্রার্থীর মনোনয়ন পরে বৈধ ঘোষণা করা হয়েছে, কিন্তু বাকিদের ক্ষেত্রে প্রশাসন যে খড়গহস্ত আচরণ করেছে তা কোনো স্বাভাবিক নির্বাচনী প্রক্রিয়ার অংশই হতে পারে না। এখন প্রশ্ন হলো, বাতিলের কারণ হিসেবে আসলে কি দেখানো হচ্ছে? বেশিরভাগ ক্ষেত্রেই দেখানো হচ্ছে অত্যন্ত ঠুনকো সব অজুহাত। কোথাও বলা হচ্ছে হলফনামায় তথ্যের গরমিল, কোথাও ঋণ খিলাপির অভিযোগ, আবার কোথাও ২০১৩ সালের পুরনো কোনো রাজনৈতিক মামলা, আবার আদালত অবমাননার বিষয়ের মতো ঠুনকো অভিযোগও রয়েছে। অথচ এই একই মানদণ্ড বা প্যারামিটার যদি অন্য দলগুলোর উপরে প্রয়োগ করা হতো, তবে হয়তো অর্ধেকের বেশি প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে যেত। কিন্তু সেখানে আমরা কি দেখছি? সেখানে প্রশাসন যেন ধরি মাছ না ছুঁই পানি নীতির অবলম্বন করছে। বিএনপির প্রার্থীরা যেখানে হাসি মুখে রিটার্নিং অফিসারের রুম থেকে বের হচ্ছেন, সেখানে জামাতের প্রার্থীদের কপারে জুটল লাল কালির দাগ। AHM হামিদুর রহমান আজাদ তো স্পষ্টই বলেছেন, ফেসিবাদী সরকারের আমলে দায়ের করা মিথ্যা ও সাজানো মামলাগুলোকে পুঁজি করেই তার মনোনয়নকে বাতিল করা হয়েছে। কোনো ঋণ খেলাপি বা কর ফাঁকির রেকর্ড নেই। তবুও ২০১৩ সালের একটি মীমাংসিত বা পুরনো বিষয়কে টেনে এনে তাকে অযোগ্য ঘোষণা করা হলো। এটি কি আপনি শুধুই আইনি প্রক্রিয়া বলবেন, নাকি এর নাম উদ্দেশ্য প্রণোদিত হয়রানি? বিশ্লেষকরা বলছেন, এ ঘটনা প্রমাণ করে যে এতদিন যারা চিৎকার করে বলছিল প্রশাসন জামাতের হয়ে গেছে, তারা আসলে চোরের মায়ের বড় গলার মতো আচরণ করছিল। বরং বাস্তবতা হলো প্রশাসন এখন পুরনো এস্টাবলিশমেন্ট বা সুবিধাবাদী গোষ্ঠীর নিয়ন্ত্রণেই রয়েছে, যারা চায় না জামাত একক শক্তি হিসেবে সংসদে আসুক। তারা জানে ভোটের মাঠে হেভিওয়েট প্রার্থীদের মোকাবেলা করা কঠিন, তাই কাটা দিয়ে কাটা তোলার মতো আইনি মারপ্যাচ ব্যবহার করে তাদের আগেই মাঠ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। সবচেয়ে বিস্ময়কর ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামে। সেখানে যা হয়েছে তাতে প্রহসন বললেও কম বলা হবে। একজন জেলা প্রশাসক বা রিটার্নিং কর্মকর্তা, যার দায়িত্ব হলো ন্যায় বিচার নিশ্চিত করা, তিনি প্রার্থীর মুখের উপর নথিপত্র না দেখেই চলে গেলেন। ভাবা যায় এটা কি কোনো সভ্য গণতান্ত্রিক দেশের চিত্র হতে পারে? কুড়িগ্রাম ৩ আসনের এই ঘটনাটি প্রশাসনের নিরপেক্ষতাকে শুধু প্রশ্নবিদ্ধই করেনি, বরং ধুলোয় মিশিয়ে দিয়েছে। সেখানে গত রোববার যা ঘটেছে তা কেবল নির্বাচনী বিধিমালা লঙ্ঘনই নয়, বরং এটি ন্যায় বিচারের মৌলিক ধারণার উপর এক নগ্ন হস্তক্ষেপ। প্রবাদ আছে যে, বিচার মানি কিন্তু তালগাছ আমার। কুড়িগ্রামের জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ যেন সেই প্রবাদটিকেই বাস্তবে রূপ দিলেন। ঘটনাটি
কুড়িগ্রাম-3 অর্থাৎ উলিপুর আসনের। সেখানে জামাতে ইসলামের মনোনীত হেভিওয়েট প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী শুক্রবার তার মনোনয়ন স্থগিত করা হয়েছিল একটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে, তা হল দ্বৈত নাগরিকত্ব। আইন অনুযায়ী প্রার্থীকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া এবং সেই অনুযায়ী রোববার বিকেলে ব্যারিস্টার সালেহী তার সকল নথিপত্র এবং কাগজপত্র নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন। কিন্তু এরপর যা ঘটল তা কোনো সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থায় কল্পনাও করা যায় না। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ প্রার্থী বা কাগজপত্রের দিকে ফিরেও তাকালেন না। তিনি কোনো যাচাই বাছাই করলেন না, কোনো শুনানি করলেন না। অনেকটা একতরফা ভাবেই যেন আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন তিনি। এমন ভঙ্গিতেই তিনি মনোনয়ন বাতিলের ঘোষণা দিয়ে দ্রুত সভাকক্ষ ত্যাগ করলেন। ভাবুন তো একবার, একজন প্রার্থী যিনি পেশায় একজন ব্যারিস্টার, তিনি আইনের সমস্ত খুঁটিনাটি জেনেই কাগজপত্র নিয়ে এসেছেন, অথচ তাকে এই কাগজপত্র দেখানোর সুযোগটুকুও দেওয়া হলো না। এটাকে কি আপনি যাচাই বাছাই বলবেন, নাকি একে বলবেন ক্যাঙ্গারু কোর্ট, যেখানে রায় আগে থেকেই লেখা হয়ে থাকে, বিচার কেবল লোক দেখানোর নাটক মাত্র? উপস্থিত সাংবাদিক এবং আইনজীবীরা যখন এর প্রতিবাদ জানালেন, তখনও প্রশাসনের পক্ষ থেকে কোনো সদুত্তর মেলেনি। এখন প্রশ্ন হলো, একজন জেলা প্রশাসক কেন এমন বেপরোয়া আচরণ করবেন? এর উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে আসছে কিছু চাঞ্চল্যকর তথ্য, যা আমাদের কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসার মতো অবস্থার দিকে নিয়ে যাচ্ছে। স্থানীয় আইনজীবী এবং প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, এই আচরণের পেছনে কাজ করেছে গভীর রাজনৈতিক বিদ্বেষ এবং সাম্প্রদায়িক এজেন্ডা। অ্যাডভোকেট খাজা মঈন উদ্দিনের বক্তব্যটি একটু লক্ষ্য করুন। তিনি সরাসরি অভিযোগ করেছেন যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের অতীত ব্যাকগ্রাউন্ড ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত এবং তিনি ইসকনের মতো সংগঠনের সাথেও যোগসাদেশ রাখেন। স্থানীয়দের ধারণা ছিল শেখ হাসিনা পালানোর পর হয়তো প্রশাসনের এই কর্মকর্তাদের বোধোদয় হবে, তারা নিরপেক্ষ আচরণ হয়তো করবে, কিন্তু প্রবাদে আছে, কয়লা ধুলেই ময়লা যায় না। কুড়িগ্রামের এই ঘটনা প্রমাণ করলো প্রশাসনের চেয়ারগুলো এখনো এমন সব মানুষ দখল করে রয়েছে যারা একটি বিশেষ দলের বা বিশেষ মতবাদের এজেন্ডা বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। বরং গভীরভাবে বিশ্লেষণ করলে আরও দেখা যায় প্রশাসনের এই পক্ষপাতমূলক আচরণ আসলে পরোক্ষভাবে বিএনপি ও জামাত বিরোধী শক্তিগুলোকেই লাভবান করছে। জামাতের শক্তিশালী প্রার্থীদের যদি আগেই টেকনিক্যাল কারণে মাঠ থেকে সরিয়ে দেওয়া যায়, তবে ফাঁকা মাঠে গোল দেওয়া সহজ হবে। একেই কি বলে লেভেল প্লেয়িং ফিল্ড, নাকি এটি বর্গি এলো দেশে স্টাইলে বিরোধীদের নির্মূল করার নতুন কোনো কৌশল? কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান নিশ্চিত করেছেন যে ডিসি কাগজপত্র না দেখেই চলে গেছেন। যখন দেশের চতুর্থ স্তম্ভ অর্থাৎ গণমাধ্যম কর্মীরাও এমন অন্যায়ের সাক্ষী হন, তখন আর প্রমাণের কোনো অপেক্ষাই থাকে না। জামাত নেতা ঠিকই বলেছেন, এটি নিছক প্রশাসনিক ত্রুটি নয়, এটি একটি পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড, যেখানে বুলেট নয়, ব্যবহার করা হয়েছে লাল ফিতা আর কলমের খোঁচা। তবে মুদ্রার উল্টোপিঠও কিন্তু রয়েছে। একটা প্রবাদ আছে, যাকে দেখতে নারী তার চলন বাঁকা। প্রশাসনের এই বিমাতা সুলভ আচরণ জামাতের জন্য সাপে বড় হতে পারে। বাংলাদেশের মানুষের একটি সহজাত প্রবৃত্তি হলো তারা সবসময় নিপীড়িত বা নির্যাতিতদের পক্ষে দাঁড়ায়। যখন সাধারণ ভোটাররা দেখছে যে ঠুনকো অজুহাতে কাগজ না দেখেই জামাতের মতো একটি সুশৃঙ্খল দলের প্রার্থীদেরকে বাদ দেয়া হচ্ছে, তখন তাদের প্রতি সাধারণ মানুষের সহানুভূতি বা সিম্পেথি অনেক গুণে বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আর ভয় পেলেই যে আটকাতে হয়, এটা দুর্বল প্রতিপক্ষের লক্ষণ। জামাতের প্রতিক্রিয়াও এখানে অত্যন্ত পরিপক্ক। হট্টগোল বা জ্বালাও পোড়াওয়ের রাজনীতিকে বেছে নেয়নি, তারা বেছে নিয়েছে আইনের লড়াইয়ের পথ। দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার এবং মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের অত্যন্ত দৃঢ়কণ্ঠে বলেছেন, প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য শতভাগ আশাবাদী। প্রিয় দর্শক, পরিশেষে সত্য কোনোদিন চাপা থাকে না। বিএনপির সেই অভিযোগ প্রশাসন জামাতের জন্য কাজ করছে, সেটি আজ মিথ্যে প্রমাণিত হয়ে গেছে। বরং প্রমাণিত হলো যে প্রশাসন এখনো সেই অদৃশ্য শক্তির ইশারায় চলছে, যারা চায় না দেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক। কিন্তু জনতার আদালত যখন রায় দিবে, তখন কোনো প্রশাসনিক কারসাজি টিকবে না। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় জামাতে ইসলামী কি পারবে আইনি লড়াইয়ে জিতে বীর দর্পে নির্বাচনের মাঠে ফিরতে, নাকি প্রশাসনের এই নীল নকশাই সফল হবে? যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, এখনো তারা চাইলে আপিল করে আবার মনোনয়নপত্র
ফেরত পাওয়ার সুযোগ রয়েছে, তবে সেটি আদালতের মাধ্যমে। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।